দর্শক সপ্তাহ ঘুরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চোখ আর দৃষ্টিশক্তির সমস্যা ও সম্ভাব্য পরামর্শ নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত আরটিভির সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। দর্শক, চোখ নিয়ে ধারাবাহিক আয়োজনে আজ আমরা আলোচনা করব বয়সজনিত চোখের সমস্যা ও প্রতিকার নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা আই কেয়ার হসপিটালের আই কনসালটেন্ট, চোখের রেটিনা, আরওপি ও ফ্যাকো সার্জন ডাক্তার আবু ফয়সাল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। ধন্যবাদ আপনাকে। আমরা আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বয়সজনিত চোখের রোগ। একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানবার সেটি হচ্ছে বয়সজনিত চোখের রোগ কি কি রয়েছে। আমাদের বয়স বাড়ার সাথে সাথে শরীরের প্রতিটি অঙ্গই বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তো আমাদের চোখে কিছু রোগ হয়, যার মধ্যে কমনলি আমরা বলতে পারি চোখে ছানি পড়া, যেটাকে আমরা ইংরেজিতে ক্যাটারাক্ট বলে থাকি। আরেকটা রোগ হচ্ছে গ্লুকোমা হয়, চোখের প্রেশার বেড়ে গিয়ে। হ্যাঁ, এটাও খুব কমনলি বয়স বাড়ার সাথে সাথে এটা হয়। আর যাদের ডায়াবেটিস থাকে তাদের আরেকটা রোগ হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আরেকটা কমন রোগ আছে ARMD। এগুলো বয়স বাড়ার সাথে সাথে অনেকেরই হচ্ছে আর কি। নিশ্চয়ই। এই যে বলছিলেন যে ARMD, এটি বলতে আসলে কি বোঝায়? ARMD অ্যাকচুয়ালি আমাদের কাছে একটু অনেকের কাছে নতুন। হ্যাঁ, এটা নিয়ে আমরা একটু কম কথা বলি, বিশেষ করে আমাদের দর্শকদের কাছে একেবারে নতুন। দর্শকদের কাছে আমি সেটাই বলছি আর কি। হ্যাঁ, তো ARMD হচ্ছে আপনার এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন। আপনি শুনলে অবাক হবেন যে আপনার ইউএসএতে ওয়ান অফ দ্য লিডিং কজ অফ ইউনিভার্সাল ব্লাইন্ডনেস। হ্যাঁ, তো পুরো ওয়ার্ল্ডই এটা অনেক কমনলি এখন দেখা যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশেও এখন আমরা পাচ্ছি। হ্যাঁ, আগে হয়তো এই রোগটা ছিল, কিন্তু এই রোগটা যে ডায়াগনোসিস করার জন্য যে ফ্যাসিলিটিস দরকার ছিল, ইনভেস্টিগেশন দরকার ছিল, সেটাও তো আমাদের দেশে আগে ছিল না। বর্তমানে আমাদের দেশে বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি আসার কারণে আমরা এই রোগটা এখন প্রায়ই পাচ্ছি। সেক্ষেত্রে আসলে এই যে বলছিলেন যে ম্যাকুলার কথা, ম্যাকুলা বিষয়টাই আসলে কি? ম্যাকুলা বলতে গেলে এটা হচ্ছে চোখের একটা অংশ যেটা আমাদের রেটিনা থাকে। আমি একটু ডামির মাধ্যমে একটু বুঝিয়ে দিই, দর্শকদের একটু সুবিধা হবে। দেখেন, এই চোখটা আমরা বাইরে থেকে এই অংশটুকু দেখতে পাই। এই চোখটা কিন্তু ভিতরে কিন্তু অনেকগুলো পার্টস আছে চোখের ভিতরে। হ্যাঁ, কিছু মাসেল দেখা যাচ্ছে, কিছু ব্লাড ভেসেল দেখা যাচ্ছে। এই যে চোখের যে প্রথম যে অংশটুকু, এটাকে বলি আমরা কর্নিয়া। আচ্ছা। হ্যাঁ, তো কর্নিয়ার ভিতরে যদি আমরা যাই, এটাকে যদি আমরা খুলে কি হবে, কর্নিয়ার ভিতরে গেলে এই কর্নিয়ার ভিতরে কিছু পানি থাকে। হ্যাঁ, তো পানিগুলোর ভিতরে থাকে আইরিশ। এই যে একটা পর্দা দেখা যাচ্ছে, এটাকে বলি আমরা আইরিশ। হ্যাঁ, আচ্ছা। আইরিশটা যদি আমরা খুলে ফেলি, এর ভিতরে থাকে লেন্স। হ্যাঁ, তো আমি যেটা বলছি যে ক্যাটারাক্ট যেটা হয়, ছানি পড়ে, লেন্সটা বয়স হলে সাধারণত লেন্সটা থাকবে স্বচ্ছ, ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। আচ্ছা। হ্যাঁ, বয়স হলে অনেকেরই এটা ঘোলা হয়ে যায়, তখন আমরা এই রোগটা বলি ছানি। এরপরে আপনি যারা একটু ভিতরে যান, এই যে অনেকটুকু একটা ক্যাভিটি, হ্যাঁ, দেখা যাচ্ছে, এই পুরোটার মধ্যে একটা জেলির মতো পদার্থ থাকে, যাকে বলি আমরা ভিট্রিয়াস। এবং একেবারে লাস্টের যে অংশটুকু দেখা যাচ্ছে, এই যে পুরো অংশটুকু চোখ জুড়ে আমাদের যে চোখের পর্দা, রেটিনা বলা হয় এটাকে। হ্যাঁ, তো রেটিনাতে একটা পয়েন্ট আছে যেটা আমাদের অ্যাকচুয়ালি দেখার জন্য আসল জায়গা। রেটিনার মাঝ বরাবর এই জায়গাটাতে থাকে, যেটাকে আমরা বলি ম্যাকুলা। আলো গিয়ে আমাদের কর্নিয়া যে পানিগুলো আছে, লেন্স ভেদ করে আলো গিয়ে এখানে পড়ে, তখন এখান থেকে ছবি হয়। এই ছবিটা আমাদের ইলেকট্রোকেমিক্যাল সিগন্যাল মাধ্যমে, নার্ভ ফাইবের মাধ্যমে, নার্ভ দিয়ে, অপটিক নার্ভ দিয়ে যায়, এটা হলো অপটিক নার্ভ দিয়ে ব্রেনে যায়, তখন আমরা দেখতে পাই। নিশ্চয়ই। তাহলে আসলে যদি একটু আপনার কাছ থেকে সংক্ষেপে জানতে পারি যে ম্যাকুলার কাজটা প্রধানত কি? এই যে বললাম, দেখার আসল জায়গা, একেবারে সেন্টার পয়েন্ট। এখানে যদি কোনো গন্ডগোল হয়, তাহলে আমাদের দেখার কোয়ালিটি ভীষণ খুবই কমে যাবে। বয়স বৃদ্ধির সাথে সাথে ম্যাকুলার কোনো চেঞ্জ হয় কিনা? বয়স বৃদ্ধির সাথে সাথে ম্যাকুলাতে চেঞ্জ বলতে কি, সবার হবে না, কারো ক্ষেত্রে দেখা যাবে যে, বিশেষ করে আপনার আফটার 50 বছর হয়ে গেলে আমাদের, আপনি জানেন যে আমাদের শরীরের প্রতিটি সেল, কোষগুলো বয়স বৃদ্ধির সাথে একটু চেঞ্জ হয়, বিশেষ করে অ্যাট্রোপি হয়। আমাদের একজন স্যার ছিল, আমাদের স্যার যখন পড়াচ্ছিল, আমার কথাটা এখনও মনে পড়ে, স্যার বলছিল যে আপনার বয়স বাড়ার সাথে সাথে আমাদের মাথার উপর থেকে একবার পায়ের তালু পর্যন্ত প্রতিটি সেল সংকুচিত হবে, মানে অ্যাট্রোপি হবে। সেই ক্ষেত্রে চোখের ক্ষেত্রেও তাই, আমাদের যে চোখের যে রেটিনা সেলগুলো আছে, সেগুলো আপনার অ্যাট্রোপি হবে, বিভিন্ন চেঞ্জ হবে। এই চেঞ্জের সাথে সাথে দেখা যায় যে আমাদের কিছু প্রবলেম অ্যারাইজ করবে, এসে তখন আপনার এই রোগটা তৈরি হয়।
আরেকটি বিষয় আসলে দর্শকদের জানবার থাকে, সেটি হচ্ছে এই যে বয়স বাড়ছে, সাথে সাথে আসলে চোখের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে বয়স বৃদ্ধির সাথে সাথে, এগুলো আসলে আগের থেকে কোনো লক্ষণ বা উপসর্গ বোঝা যায় কিনা যে চোখ আসলে আগের তুলনায় একটু খারাপের দিকে যাচ্ছে? আচ্ছা, আমরা যে এআরএমডি কথা যদি বলি যে এআরএমডি তো আমরা ম্যাকুলারতে চেঞ্জ হচ্ছে, তো ম্যাকুলার যেটা আমি আগে বললাম যে ম্যাকুলা হচ্ছে আপনার দেখার আসল জায়গা, হ্যাঁ, একবার চোখের সেন্টার পয়েন্ট। তো এটা যদি কোনো পরিবর্তন হয়, একটু হেরফের হলে আমাদের দেখার কোয়ালিটি কমে যাবে। তো মানুষজন কীভাবে বুঝবে? একটা তো তার ভীষণটা আগে যেমন দেখতো তার থেকে কম দেখতে পাচ্ছে, আরেকটা এটা যদি সেন্টার পয়েন্ট আপনি যদি একটা স্ট্রেট লাইনের দিকে তাকান, তখন দেখা যাচ্ছে কোনো এক জায়গায় এটা আঁকাবাঁকা। আচ্ছা, লাইনটা যদি স্ট্রেট, পেশেন্ট বা মানুষ দেখতে পাচ্ছে সেটাকে বাঁকা, তখন বুঝতে পারবে তার ম্যাকুলাতে প্রবলেম হয়েছে। ARMD এর ঝুঁকিতে আসলে কারা রয়েছেন? ঝুঁকি বলতে আপনার আমরা যেটা বলছি এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, বয়স। তো বয়সটা অ্যাকচুয়ালি আমরা চাইলে তো পরিবর্তন করতে পারবো না। আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন আমরা এটাকে ভাগ করেছিলাম নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, যেটা বলি আমরা, যেটা আমরা চাইলে পরিবর্তন করতে পারবো না। একটা বয়স বাড়লে এটা হতেই পারে, এটা কারো হাত নাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর যেগুলো ইম্পর্টেন্ট আমরা মডিফাইবল রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে আমরা চাইলে যেগুলো আমরা বাদ দিতে পারি, স্মোকিং, ধূমপান খুবই ক্ষতিকর। এই রোগের জন্য ধূমপান অন্যতম কারণ। আরেকটি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস, যেটা বলি আমরা। মানে যারা ধূমপান করেন তারা আসলে ঝুঁকির মধ্যে রয়েছে। অবশ্যই এটা খুবই ডেঞ্জারাস। যাদের হয় তাদের ক্ষেত্রে অনেকেরই আপনার ধূমপাই থাকে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যারা ধূমপান করে না তাদের কি হচ্ছে না? তাদেরও হচ্ছে, তাদের কিন্তু কম হচ্ছে। যারা ধূমপান করে তাদের বেশি হচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট আমি ফ্যাক্টর বলতে চাচ্ছিলাম যে এটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস, হ্যাঁ, ভিটামিনস আপনার যদি কম খাওয়া হয় বা আমাদের যে শরীরে যে ভিটামিনগুলো আমাদের দরকার বা চোখের জন্য, রেটিনার জন্য, সেগুলো যদি কম খাওয়া হয় আপনার এই রোগটা হতে পারে। ARMD এর আসলে কয়টি ভাগ রয়েছে? ভাগ বলতে আমরা একটা মানে আর্লি স্টেজ, লেটেস্ট স্টেজ ভাবে ভাগ করে থাকি আর কি। তো কিছু ক্ষেত্রে হয় আপনার আর্লি স্টেজ যেটা হয় ড্রাই ARMD। তো ওখানে যেটা হয় আপনার কিছু চোখের মধ্যে কিছু প্রদাহ, মানে কিছু ফ্যাক্টর তৈরি হয়, আমরা ড্রুজেন বলি। এগুলো দেখে আমরা রেটিনা দেখে আমরা বুঝতে পারি আর কি, রেটিনা কিছু চেঞ্জ হয় আর কি। আচ্ছা, আরেকটা হচ্ছে লেট স্টেজে কি আপনার রেটিনার মধ্যে যে আপনার কিছু নতুন ভেসেল তৈরি হয়, তখন আমরা বলি আপনার নিউ ভাস্কুলারাইজেশন। আর নতুন ভেসেল তৈরি ছাড়া আরেকটা ফ্যাক্টর তৈরি আরেকটা হয়, আর সেরকম আমরা জিওগ্রাফি অ্যাট্রফি বলি, লেট স্টেজে গিয়ে হয়। আর নিউ ভেসেলটা আপনার তৈরি হয় সাধারণত করয়েডাল। চোখের তো আপনার কয়েকটি লেয়ার আছে। আমরা ধরেন এই চোখটা আবার যদি দেখি যে আমরা ধরেন এই যে আউটার যে লেয়ারটা আছে, হ্যাঁ, এটাকে আমরা স্ক্লেরা, ভিতরে যে আমরা বলেছিলাম আইরিশের এটা পিছনে যে কন্টিনিউশন আসে, আইরিশ, সিলিয়ারি বডি, দেন করয়েড, হ্যাঁ, এটা হলো মিডল লেয়ার, মাঝখানের লেয়ারটা। আর ইনার লেয়ার যেটা বলি আমরা রেটিনা বলে থাকি। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে এই যে আমরা কথা বলছিলাম ARMD নিয়ে, এটি আসলে কেন হয়ে থাকে, অর্থাৎ পেছনের কারণগুলো কি কি? এখনো এক্সাক্ট কজ তো অ্যাকচুয়ালি এখনো জানা যায়নি। তবে যে বললাম যে বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের যে সেলের যে পরিবর্তন হচ্ছে, হ্যাঁ, ওখানে যে সেলের যে স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে, সেল সংকুচিত হয়ে যাচ্ছে, কিছু কেমিক্যাল চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, এই কারণেই এই রোগটা তৈরি হয়। কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হবেন রোগীরা? আমরা যদি বলি ARMDর ক্ষেত্রে তারা আসলে কখন বুঝবেন, কিভাবে বুঝবেন যে এখন আসলে চিকিৎসকের কাছে আমাদের যেতে হবে? পেশেন্ট তো অ্যাকচুয়ালি আগে থেকে বুঝতে পারবে না। তো যেটা হবে যে তারা আমাদের কাছে আসেন যে আপনার চোখে কম দেখতে পাচ্ছে। হঠাৎ করেই না ধীরে ধীরে সেটি কমতে থাকবে? এটা আপনার ধীরে ধীরে হয়। আচ্ছা, যেহেতু এটা তো একটা লং প্রসেসের মাধ্যমে যেতে হয়। এই রোগটা তো হঠাৎ করে একদিন হবে না, এটা তো আস্তে আস্তে ধীরে ধীরে, চেঞ্জগুলো তো একদিন হয় না, একটু অনেক দিন আস্তে আস্তে ধীরে ধীরে হয়। তো পেশেন্ট অ্যাকচুয়ালি আসে আমাদের কাছে কম দেখার নিয়ে আসে। আরেকটা হচ্ছে যেটি বললাম যে আপনার কেউ বললো যে আমি একটা লেখা পড়ছি, এক জায়গায় গিয়ে এটা এলোমেলো দেখাচ্ছে। আচ্ছা, তখন আমরা বুঝতে পারি যে এটা নিশ্চয়ই তার ম্যাকুলাতে কোনো ডিফেক্ট হয়েছে বলেই এই রোগটা এটা হচ্ছে। তখন আমরা কিছু পরীক্ষা নিজেরা দেখি আবার কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি, তখন আমরা এটা ডায়াগনোসিস করে থাকি এটা কি হয়েছে ARMD। বয়সজনিত চোখের রোগের ক্ষেত্রে লক্ষণগুলো যেগুলো আপনারা শুনছিলাম, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এবং চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে সেটি নিয়েও জানবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। জি, অবশ্যই। দর্শক, ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আজকে আমরা শুনছি বয়সজনিত চোখের সমস্যা ও প্রতিকার নিয়ে। সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট, চোখের রেটিনা, আরওপি ও ফ্যাকো সার্জন ডাক্তার আবু ফয়সাল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আলোচনার বাকি অংশে ফিরব সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে। সঙ্গেই থাকবেন।
সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত আজকের সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। বয়সজনিত চোখের সমস্যা ও প্রতিকার নিয়ে আজকের আলোচনায় সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের আই কনসালটেন্ট, চোখের রেটিনা, আরওপি ও ফ্যাকো সার্জন ডাক্তার আবু ফয়সাল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ফিরছি আলোচনায়। আমরা বিরতিতে যাবার আগে কিন্তু অনেকগুলো বিষয় আপনার কাছ থেকে শুনছিলাম, সেক্ষেত্রে লক্ষণ উপসর্গের কথা আমরা শুনেছি। আপনাদের কাছে আসবার পর আসলে আপনারা কিভাবে নির্ণয় করেন যে না, চোখের এই সমস্যাটি আসলে হয়েছে? প্রথমে তো আমরা পেশেন্টকে কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি, নিজেরা কিছু দেখি পেশেন্টের ভিশন কেমন আছে সেটা চেক করি। আমাদের যে মাইক্রোস্কোপ আছে, স্লিট ল্যাম্প আছে, ওটার মাধ্যমে দেখে থাকি। তারপর আমরা চোখে একটা ড্রপ দিই, যেটা আমরা বলি ডাইলেটর ড্রপ। এটা বিভিন্ন নামে পাওয়া যায়। এটা দেওয়ার পরে আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো সময় লাগে। আমরা চোখের যে পিপিলটা আছে, এই যে আমরা দেখাচ্ছিলাম আইরিশটা নর্মালি তো এটা সংকুচিত থাকে, তখন আমরা এটাকে ড্রপ দিয়ে আইরিশটাকে প্রসারিত করি। হ্যাঁ, প্রসারিত করি কেন করব? আমরা ভিতরে দেখার জন্য এটাকে প্রসারিত করি। হ্যাঁ, তো তখন আমরা আমাদের কিছু স্পেশাল ইনস্ট্রুমেন্ট আছে, ইন্টার অপথলমোস্কোপ আছে, একটা লেন্স আছে, ওটার মাধ্যমে আমরা ভিতরে দেখে থাকি মানে রেটিনাটা ঠিক কী অবস্থায় আছে। তো দেখার পরে আমরা যদি কিছু কোনো সমস্যা পেয়ে থাকি, তো সে অনুযায়ী আমরা কিছু রোগীকে কিছু পরীক্ষা করতে বলি আর কি। পরীক্ষা নিরীক্ষা করতে বলতে আমরা যেটা বলি, আমরা প্রথমেই যেটা করি আর কি, আমরা যেটা রেটিনা দেখলাম সেটা একটা ছবি তুলি, যেটাকে বলি আমরা কালার ফান্ডাস ফটোগ্রাফি। এই কালার ফান্ডাস ফটোগ্রাফি করি। আর একটা হচ্ছে, যেহেতু আমরা এআরএমডিটা তো অ্যাকচুয়ালি ম্যাকুলার রোগ, সেক্ষেত্রে আমরা ম্যাকুলারটা স্ক্যান করতে বলি। ম্যাকুলার স্ক্যান করে আমরা যেটা বলি ওসিটি, অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি অফ দ্য ম্যাকুলা। আরেকটা টেস্ট এই রোগের জন্য, বিশেষ করে এআরএমডির জন্য, আমরা বিশেষ করে যদি আপনার নতুন ভেসেল তৈরি হয়, আমরা যে বলছিলাম যে করয়েডাল, যেটা করয়েডাল লেয়ারে যে নতুন ভেসেল তৈরি হয়, সেটা অ্যাকচুয়ালি আমরা দেখে অনেক সময় বুঝে যায় না। হ্যাঁ, এটা এই করয়েডাল লেয়ারকে স্ক্যান করে এটা করতে হয় আর কি, যেটা আমরা করি ওসিটি অ্যাঞ্জিওগ্রাফি। ওসিটি অ্যাঞ্জিওগ্রাফি হচ্ছে ফান্ডাস ফ্লোরেসেন্ট অ্যাঞ্জিওগ্রাফি করি। তো চোখের অ্যাঞ্জিওগ্রাম দুই ধরনের হয় আর কি। হ্যাঁ, একটা হচ্ছে ফ্লোরেসেন্ট দিয়ে, হ্যাঁ, একটা ওই যে আপনার একটা ইনজেকশনের মাধ্যমে একটা ডাই দিয়ে সেটা আমরা করে থাকি, ওটা একটা ফান্ডাস ফ্লোরেসেন্ট অ্যাঞ্জিওগ্রাফি করি। আরেকটা হচ্ছে আপনার ওসিটি অ্যাঞ্জিওগ্রাফি। এটার মাধ্যমে ব্লাড ভেসেলগুলো দেখা যায়, বিশেষ করে আপনার ইনার টু আউটার লেয়ারে কোনো চেঞ্জেস হচ্ছে কি না, হ্যাঁ, সেগুলো আমরা এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বুঝতে পারি আর কি। আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিতে পারি। হ্যাঁ, অবশ্যই। এই ছবিটা, এটা অ্যাকচুয়ালি আমাদের যে আমরা যে বলছিলাম কালার ফান্ডাস ফটোগ্রাফি, সেটারই ছবি আর কি, যেটা আমি ইনডাইরেক্ট অপথলমোস্কোপ দিয়ে যে ছবিটা আমি নিজে দেখেছি, সেটাই আমরা একটা ডকুমেন্টারি ছবি তুলে রাখি। আপনি এক পাশে দেখতে পাচ্ছেন, ছবির যে বাম পাশে দেখা যাচ্ছে ছোট্ট একটা বৃত্ত, এটা হচ্ছে আমরা চোখের নার্ভ, অপটিক নার্ভ। আচ্ছা, হ্যাঁ, এই নার্ভ থেকে কিছু রক্তনালী বের হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর মাঝখানে একটু হালকা একটু ব্ল্যাকিশ একটা পয়েন্ট, সেন্টার পয়েন্ট, এই যে এটা হচ্ছে ম্যাকুলা, আমরা যেটা বলছিলাম চোখের একেবারে সেন্টার পয়েন্ট, দেখার আসল জায়গা। নিশ্চয়ই। পরবর্তী ছবির মাধ্যমে একটু আমরা দেখব। এই ছবিটা হচ্ছে আমাদের ফান্ডাস ফ্লোরেসেন্ট অ্যাঞ্জিওগ্রাফি। আমি যে বলছিলাম আপনাকে, আমরা যে চোখে অ্যাঞ্জিওগ্রাম করার জন্য আমাদের হাতে একটা ইনজেকশন দিই, ইনজেকশন দিয়ে পরবর্তীতে আমরা চোখের ছবি তুলি, সেটা হচ্ছে এটা। হ্যাঁ, এখানে আমরা যে রক্তনালীগুলো দেখা যাচ্ছে, এখান দিয়ে রক্ত পাস হচ্ছে কিনা, কোথাও ব্লকেজ আছে কিনা, কোথাও নতুন ভেসেল তৈরি হয়েছে কিনা, বা কোথাও আপনার লিকেজ হচ্ছে কিনা, সেটা এটার মাধ্যমে বোঝা যায় আর কি। নিশ্চয়ই। আচ্ছা, এটা আরেকটি ইম্পর্টেন্ট টেস্ট, যেটা আমরা বলে থাকি ওসিটি, অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি অফ দ্য ম্যাকুলা। আমরা ম্যাকুলাকে আপনার স্ক্যান করেছি। আমরা জানি যে রেটিনাতে 10টা লেয়ার থাকে, এখানে 10টা লেয়ার খুব ভালো করে বোঝা যাচ্ছে, 1 by 1 লেয়ার বোঝা যায়। হ্যাঁ, নর্মালি তো খালি চোখে এগুলো দেখা যায় না, এগুলো স্ক্যান করে এগুলো আমাদেরকে দেখতে হয়, ম্যাকুলাতে কোনো চেঞ্জ হয়েছে কিনা, এখানে কোনো পানি জমেছে কিনা, বা আপনার এখানে যে করয়েডাল, এখানে কোনো লেশন আছে কিনা। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট আমাদের চোখের জন্য আর কি, বিশেষ করে আমাদের রেটিনাতে এবং ম্যাকুলার ডিজিজ ডায়াগনোসিস করার জন্য। এই যে এআরএমডি নিয়ে আমরা কথা বলছিলাম, এটি আসলে প্রতিরোধের উপায় কি কি রয়েছে? প্রতিরোধ করতে গেলে অ্যাকচুয়ালি বয়স তো আর চেঞ্জ করা যাবে না, বয়স দিন দিন বয়স বাড়বে, এটা ঝুঁকিতে সবাই থাকবে। তো আমরা যে ঝুঁকিগুলো চাইলেই পরিবর্তন করতে পারবো, সেটা আমি একটা বলেছিলাম আপনাকে, ইম্পর্টেন্ট একটা ঝুঁকি ধূমপান। তো ধূমপান সবাইকেই ত্যাগ করতে হবে। আচ্ছা, হ্যাঁ, ধূমপায়ীরা এই রোগের ঝুঁকিতে সবচেয়ে বেশি থাকে। আরেকটা বলছিলাম যে আপনার মাইক্রোনিউট্রিয়েন্টস, যেটা কিছু ভিটামিনস, যেমন লুটিন, জিয়াজেনথিন, তারপরে আছে আপনার ভিটামিন সি, ভিটামিন ই, যেটা আমরা অ্যান্টিঅক্সিডেন্ট বলে থাকি, তারপর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এই যে ভিটামিনসগুলো, এগুলো কিন্তু আমরা চাইলেই দৈনন্দিন খাবারের মধ্যে এগুলো অ্যাড করতে পারি। আমরা চাইলে আমাদের খাবারের মেনুতে আপনার আমাদের দেশীয় ফল যেগুলো আছে ভিটামিন সি সমৃদ্ধ, আপনি জানেন যে টক ফল যেগুলো আছে, আমরা, তারপরে লেবু, কমলা,
তারপরে আপনার অর্থাৎ যেগুলোতে ভিটামিন সি বেশি রয়েছে, ভিটামিন সি বা তারপর ভিটামিন ই, তারপরে আপনার সবুজ শাকসবজিতে আপনার ম্যাক্রোনিউট্রিয়েন্টস ভরপুর, এগুলো খেলে নিয়মিত আমাদের চোখের রোগ কম হবে। ঢাকা আই কেয়ার হসপিটালে এই যে রোগটি নিয়ে আমরা কথা বলছিলাম, সেই রোগীর জন্য বা সেই রোগীরা যখন আসছেন এই রোগটির চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে বিশ্বমানের যে সেবার কথা আমরা বলে থাকি, সেটি আসলে ঢাকা আই কেয়ার হসপিটালে নিশ্চিত হয় কিনা? ঢাকা আই কেয়ারে আল্লাহর রহমতে আমাদের বিশেষ করে আমি যে বলছিলাম যে ইনভেস্টিগেশনের ব্যাপারটা, এটা কিন্তু পুরো বাংলাদেশে তো অবশ্যই ঢাকাতেও খুব কম জায়গায় আছে। হ্যাঁ, আচ্ছা। বিশেষ করে যে আমাদের চোখের যে রেটিনার রোগগুলো নির্ণয় করার জন্য যেসব ইনভেস্টিগেশন, কালার ফান্ডাস ফটোগ্রাফি বলেন, ওসিটি বলেন, এফএফএ বলেন বা ওসিটি অ্যাঞ্জিওগ্রাম, হ্যাঁ, এগুলো এইসব টেস্ট, ইনভেস্টিগেশন টেস্ট করার যে ফ্যাসিলিটি, ইনস্ট্রুমেন্ট আমাদের ঢাকা আইকেয়ারে সবগুলোই আছে আল্লাহর রহমতে। আরেকটি বিষয় যেটি আসলে অনেকেই বলে থাকেন যে এই যে অপারেশন বা চোখের যে সেন্সিটিভ বিষয়গুলো, যে অনেক ক্ষেত্রে অনেকে চোখে ইঞ্জেকশন দিতে চান না বা চোখের আসলে কোনো ড্রপ দিয়ে পরীক্ষা করতে চান না, সেই বিষয়গুলোর থেকে এখন সচেতনতার জায়গা কেমন দেখছেন? এখন অ্যাকচুয়ালি আমি গতকালকে একজন পেশেন্ট পেয়েছিলাম আর কি, যে আমি ওনাকে বললাম যে আমি ড্রপ দিয়ে আপনার চোখটা একটু পরীক্ষা করবো, এটা আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় লাগবে, চোখের মনিটা একটু বড় হবে, আপনি একটু ঝাপসা দেখবেন। চোখের মনি বড় হলে হয় কি, যতক্ষণ এই ড্রপের অ্যাকশনটা থাকে ততক্ষণ মানুষ একটু কাছে একটু ঝাপসা দেখে, হ্যাঁ, স্বাভাবিক তুলনায় একটু ঝাপসা দেখে। তো এটা উনি বললো যে আমাকে, যে আমি এর আগেও একবার একজন ডক্টর কাছে গিয়েছিলাম, উনি আমাকে এই পরীক্ষাটা করেছে, করার পরে আমি ওই দিন থেকে আমি কম দেখি। আমি ওনাকে আশ্বস্ত করলাম যে আপনি ওই ড্রপের কারণে, রোগীরাই কিন্তু এই কথাটা বলে যে আমি ড্রপ দেওয়ার পরে কম দেখছি, আমি ওই দিন থেকে আমার কম দেখা শুরু হয়েছে। এটা অনেকে কমপ্লেন করে, অ্যাকচুয়ালি তা না, কম দেখে মানুষ, এটা অ্যাকশনটা থাকে হয়তো হাইস্টলি 4-5 ঘন্টা। হ্যাঁ, ড্রপের অ্যাকশন যতক্ষণ থাকবে ততক্ষণ, এরপর মানুষ আবার স্বাভাবিক দেখবে। তা উনি অনেকে কনভিন্স করে করতে হয় আর কি এগুলো। আর ইনভেস্টিগেশনের ব্যাপারে আমাদেরকে বোঝাতে হয় যে কেন করতে হবে, যে আমি অনেক সময় যে ডামি যেটা আমরা দেখালাম, এটা দিয়ে আমি অনেকে বুঝিয়ে দিই যে আমাদের এই যে আমরা ভিতর বাইরে থেকে এগুলো দেখতে পাচ্ছি না, এটাকে আমাদের ভিতর থেকে দেখতে হবে, এটা স্ক্যান করতে হবে, যেহেতু আপনার রোগটা এই জায়গায় স্ক্যান করে দেখতে হবে। তো মানুষজনকে বোঝাতে হয়, অনেকে এখন বুঝছে এটা। এখন যেহেতু এখন ইন্টারনেট যুক্ত, মানুষজন এখন কিন্তু আপনার রোগীরা নিজেরাও আপনার ইন্টারনেটে সার্চ করে দেখে, গুগলে সার্চ করে দেখে, তার নিজস্ব রোগ সম্বন্ধে তারা এখন সচেতন, আগের তুলনায় অনেক সচেতন। যার ফলে আমরা এই রোগগুলো এখন মানুষ সচেতন বলে তারা ইনভেস্টিগেশন করার ফলে তো আমরা রোগগুলো ধরতে পারি এখন। নিশ্চয়ই। এআরএমডি রোগের চিকিৎসা দেবার পর আসলে রোগীদের ফলো আপটা কিভাবে আপনারা নিশ্চিত করেন? যাদেরকে ইনজেকশন দিয়ে থাকি তাদেরকে আমরা প্রতি মাসে আমরা ফলো আপ করে থাকি। সাধারণত আমরা প্রতি মাসে একটা করে ইনজেকশন দিই, 3-4টা দেওয়ার পর আমরা তাদেরকে আবার ইনভেস্টিগেশন করে থাকি, টেস্ট করে দেখি তার রোগটা কতটুকু ভালো হলো কি না। হ্যাঁ, এই পরবর্তীতে আবার আমরা চিকিৎসা পদ্ধতি আবার নির্ধারণ করি, তারা ফার্দার কোনো ম্যানেজমেন্ট লাগবে কি না। তো ইনজেকশনের ক্ষেত্রে আমি একটা বলে থাকি যে ইনজেকশনটা আপনি অ্যাকচুয়ালি ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা, হ্যাঁ, এটা খুবই সিম্পল একটা জিনিস, তেমন কিছু না। আমাদের যে যারা ডায়াবেটিস রোগী তারা তো ইনসুলিন দেয় এবং প্রতিদিন নিজেই দিচ্ছে, কিন্তু ইনসুলিন কিন্তু ডায়াবেটিস রোগী কিন্তু কেউ দিয়ে দেয় না, সে নিজে শিখে দিলে, একবার শিখে দিলে সে নিজেই দেয়। সেই ইনসুলিন সিরিঞ্জ দিয়ে আমরা খুব সামান্য পরিমাণ ওষুধ চোখের ভিতরে আমরা দিয়ে থাকি। আচ্ছা, এটা ভয়ের কিছু নেই, খুব সিম্পল একটা জিনিস। নিশ্চয়ই। আমার মনে হয় এই কথাগুলোর মাধ্যমে আমাদের দর্শক যারা রয়েছেন তারা অনেক বেশি আস্থা পাবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, চোখের যে সমস্যাগুলো নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করেছি তা শুরু থেকেই চিহ্নিত এবং প্রতিকার করা সম্ভব হলে অনেকটা নিশ্চিতভাবে আমাদের চোখ সুস্থ থাকতে বাধ্য। সুতরাং আসুন রেটিনা সহ চোখের যে কোনো সমস্যাকে অবহেলা না করে সঠিক সময়ে সঠিক চিকিৎসাটি গ্রহণ করি, নিজেদের দৃষ্টি এবং দৃষ্টিভঙ্গি দুটোকেই সঠিক পথে পরিচালিত করি। সবার জন্য সুস্থ, সুন্দর, স্বস্তিময় জীবনের প্রত্যাশায় আজ এইটুকুই। সবার জন্য শুভকামনা।